ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ডিএম কোচিং উইথ দেবারতী। আজকে আমাদের ক্লাসে আমরা আলোচনা করব ডিফারেন্ট টাইপস অফ ডেফিসিটস। এই ডেফিসিট নিয়ে আলোচনা করার পূর্বে আমি বলে রাখি, আমাদের চ্যানেলের প্লেলিস্টে প্রিভিয়াস ভিডিওগুলো যারা এখনও অবধি দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে এসো এবং চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। তাহলে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাসে দেখো ডেফিসিট অর্থাৎ ঘাটতি, ডেফিসিট কথার অর্থ হচ্ছে ঘাটতি, সেই ঘাটতির কত ধরন হয় সেগুলো নিয়ে আমরা ইকোনমির বিষয়ে আলোচনা করব। বাজেট ডেফিসিট অর গভর্নমেন্ট ডেফিসিট, সর্বপ্রথম আমরা এই টপিকটা নিয়ে দেখছি। বাজেট ডেফিসিট এবং গভর্নমেন্ট ডেফিসিটের মধ্যে দেখো বলছে ইট রেফার্স টু আ সিচুয়েশন হোয়েন দ্য টোটাল বাজেট এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট ইজ লার্জার দ্যান বাজেট রিসিপ্টস। দেখো ঘাটতি কখন হয়, যখন তুমি আমদানি যা তোমার হচ্ছে তার থেকে বেশি তোমার খরচ হয়ে যাবে, সেটাকেই আমরা ঘাটতি বলি। এক্ষেত্রেও কিন্তু ঠিক সেম জিনিস। দেখো এই ইকুয়েশনটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। বাজেট ডেফিসিট ইকুয়ালস টু বাজেটেড এক্সপেন্ডিচার, যার মধ্যে রেভিনিউ এবং ক্যাপিটাল দুটোই আছে। তার থেকে যদি বাজেট রিসিপ্টস আমরা বাদ দিয়ে দিই, সেক্ষেত্রেও রেভিনিউ এবং ক্যাপিটাল দুটো ক্ষেত্রেই আছে। এই দুটো ক্ষেত্রের মধ্যে যে ডিফারেন্স আসছে সেটাই হয়ে যাবে আমাদের ঘাটতি। দেখো ইউজ অফ দিস কনসেপ্ট অ্যাজ আ মেজর পলিসি প্যারামিটার ওয়াজ ডিসকাউন্টেড ইন 1997 অ্যাজ ইট রিফ্লেক্টস দ্য গভর্নমেন্ট বরোয়িং অনলি ফ্রম আরবিআই। এক্ষেত্রে ব্যাপারটা এরকম যে যদি এরকম ঘাটতি হয় তাহলে সেই ঘাটতিটা কিন্তু কিছুটা অংশে আরবিআইয়ের দ্বারা কিন্তু সেটা ফুলফিল করার পসিবল হয়। গভর্নমেন্ট কিন্তু সেখান থেকে আরবিআই থেকে টাকা বড় করে তার ঘাটতি কিছুটা হলেও পূরণ করার জন্য। ঘাটতি কখন হয়, বাজেটের বিষয়টা এর মধ্যে ইনভলভ রয়েছে। বাজেট বলতে আমরা বছরে একটা নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ারের জন্য আমরা যে আমাদের রেজলিউশন নিই যে কোন খাতে কতটা ব্যয় হবে এবং কোন জায়গা থেকে কতটা আয় হচ্ছে, সেইগুলোর মধ্যে সমন্বয় সাধন এক বছরের জন্য আমরা এটা করে থাকি, যেটাকে আমরা বাজেট বলে থাকি, যেটা অন্য ক্লাসে আমি আবারও ডিসকাস করব। সেখানে সেই বাজেট ডেফিসিট বা বাজেটের সেই ঘাটতি তখনই দেখা যাচ্ছে যখন রেভিনিউ এবং ক্যাপিটাল এই দুই ধরনের ওয়ে থেকে, রেভিনিউ তো আমরা বুঝতেই পারছি রেভিনিউ কোথা থেকে জেনারেট করছে, অর্থ, এবং ক্যাপিটাল হচ্ছে সেই সমস্ত অ্যাসেটস, তাই তো। অর্থাৎ যেগুলো হচ্ছে আমরা প্রিভিয়াস ক্লাসেও দেখেছি রেভিনিউ এবং ক্যাপিটাল কি, এখানে আর ডিটেলে আলোচনা করলাম না। যেরকম আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার ক্যাপিটাল এক্সপেন্ডিচার পড়েছিলাম, সেই এক্সপেন্ডিচার থেকেই যখন সেই রেভিনিউ এবং ক্যাপিটাল ওয়ে থেকে যখন আর্নিং হয় সেটা বাদ দিই, তাহলে সেটা আমরা পেয়ে যাব কি ডেফিসিট। অর্থাৎ ধরে নাও তোমার 1000 টাকা বাজেট রয়েছে, ঠিক আছে, যার মধ্যে থেকে তোমার রেভিনিউ আর্নিং হলো হচ্ছে 800 টাকা এবং তোমাকে এক্সপেন্ডিচার করতে হবে 1000 টাকা। এক্ষেত্রে তোমার ডেফিসিট পড়ে রইল কত, 200 টাকার। তোমার এই ঘাটতিটা পূরণ হলো, তাই তো। আচ্ছা, নেক্সট টপিকে যাওয়া যাক তাহলে। বাজেট ডেফিসিটের পরে আমরা দেখব রেভিনিউ ডেফিসিট। রেভিনিউ ডেফিসিট হচ্ছে ইট ইজ দ্য এক্সেস অফ রেভিনিউ এক্সপেন্ডিচার ওভার রেভিনিউ রিসিপ্টস। ব্যাপারটা একই রকম, কনসেপ্ট একটাই, যে রেভিনিউর আগে মানে এক্সপেন্ডিচার যদি আমাদের বেশি হয়ে যায় রেভিনিউর থেকে, সেটাকে আমরা রেভিনিউ ডেফিসিট বলি। অর্থাৎ বাজেট শব্দটা কিন্তু এখানে ব্যবহার আমরা করব না, বোঝা গেল। রেভিনিউ ডেফিসিট ইকুয়ালস টু, এখানে ইকুয়েশনটা দেখছো, রেভিনিউ ডেফিসিট ইকুয়ালস টু রেভিনিউ এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিপ্টস। অর্থাৎ এখানে রেভিনিউ টার্মটাকে আমরা ইউজ করছি আমাদের ফর্মুলার মধ্যে। প্রিভিয়াসটা আমরা দেখেছিলাম বাজেট, তাই তো। দিস রেভিনিউ ডেফিসিট ইজ ফান্ডেড আইদার থ্রো বরোয়িং ফ্রম দ্য পাবলিক অর থ্রো ডিসইনভেস্টমেন্ট অর কাটিং অর বাই কাটিং রেভিনিউ এক্সপেন্ডিচার। অর্থাৎ এই রেভিনিউ ডেফিসিট যেটা ঘাটতি, সেটা পূরণ করার জন্য কোন ওয়েতে পূরণ করা সম্ভব। এক তো পাবলিকের জন্য যে খরচ করা হচ্ছে বা এক্সপেন্ডিচার যে মেটেরিয়ালটা সেটা কমাতে হবে। ব্যাপারটা সিম্পল, তোমার যদি রেভিনিউ রিসিপ্ট 800 টাকা হয়ে থাকে এবং তোমাকে খরচ করতে হবে 1000 টাকা, যেটা আমি দেখেছিলাম যে 200 টাকার একটা ঘাটতি থাকছে, সেই 200 টাকার ঘাটতিটা রিমুভ করবো আমি কী করে, রিমুভ করবো এইভাবেই যে এক্সপেন্ডিচারটাকে কাটল করতে হবে। অর্থাৎ এই 1000 টাকার পরবর্তী ম্যাক্সিমাম আমি কমিয়ে কী করতে পারি, 800 টাকাই খরচ করতে পারি, তাই তো। এই বিষয়টা কি এখানে বলা হচ্ছে, এই পাবলিক এক্সপেন্ডিচার বা খরচ যেটা বাজেটের মাধ্যমে স্থির করা হয়, সেই খরচটাই আমি কমাতে পারি এইভাবে, অথবা ডিসইনভেস্টমেন্টের মাধ্যমে। ডিসইনভেস্টমেন্ট কী সেটা আলাদা ক্লাসে আমি ডিটেলে এক্সপ্লেন করব। তার সাথে সাথে আমি এখানে বলছি যেটা ডিসইনভেস্টমেন্ট, অর্থাৎ ইনভেস্টমেন্ট যেখানে উঠিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ সেটা যে শেয়ার, গভর্নমেন্ট যে শেয়ার হোল্ডিং থাকে সেটাকে বেচা হয়ে যাচ্ছে। বেচলে কী হবে, কোনো প্রাইভেট হোল্ডার সেই শেয়ারটা কিনে নেবে। তো ঠিক আছে, আজকে আমরা এভাবেই বুঝলাম। তো এরপরে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ইমপ্লিকেশন অফ রেভিনিউ ডেফিসিট। রেভিনিউ ডেফিসিটের যে ইমপ্লিকেশন দেখো বলছে হায়ার রেভিনিউ ডেফিসিট ফোর্সেস গভর্নমেন্ট টু কাটস ইজ এক্সপেন্ডিচার। ডেফিসিট যদি বেশি হয়, ঘাটতি যদি বেশি হয়, 200-র জায়গায় ঘাটতি যদি 300 হয়, 800-700 হয়ে যায়, তাহলে কী হবে, গভর্নমেন্ট এই যে এক্সপেন্ডিচার পার্টটা এখানেই কিন্তু চেঞ্জ করবে, তাই তো। রেভিনিউ তো কেউ কমাবে না,
রেভিনিউ তার সবসময় চেষ্টা থাকবে তার যেন বাড়ুক, বাড়লেও ঘাটতি কমবে, ব্যালেন্স দিক থেকেই হতে পারে। যতক্ষণ না সেই আর্নিংটা বাড়াতে পারছি অ্যাটলিস্ট খরচটা তো কমাতে পারবো, ব্যাপারটা এরকম। রেজিং মানি থ্রু বরোয়িং টু ফান্ড দ্য ডেফিসিট রেজেস লায়াবিলিটি, আমাদের আনপ্রোডাক্টিভ ইন্টারেস্ট পেমেন্টস এবং অলসো লোয়ার ক্রেডিট ওয়ার্দিনেস অফ দ্য গভর্নমেন্ট। এক্ষেত্রে যখন এই তোমার ঘাটতিটা থাকছে, ডেফিসিট পূরণের জন্য সরকার অনেক রকম ওয়ে ইউজ করতে পারে, তার মধ্যে লোন নিতে পারে, বরোয়িং করতে পারে বিভিন্ন জায়গা থেকে। সেই বরোয়িং করুক বা লোন করুক যেটাই হোক না কেন সেটা তো ডেফিনেটলি পূরণ করতে হবে, পূরণ না করলে তো হবে না। তার মানে গভর্নমেন্টের উপর কিন্তু এই অ্যাসেট লায়াবিলিটিস বা বিভিন্ন ধরনের যে বোঝ, সেই বোঝা কিন্তু বাড়তে থাকে, ঠিক আছে। এরপরে আমরা দেখব থার্ড যে ওয়ে, সেটা হচ্ছে এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট। রেভিনিউ ডেফিসিটের পরে এফেক্টিভ রেভিনিউ ডেফিসিটের ব্যাপারটা কি? দিস টার্ম ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য ইউনিয়ন বাজেট 12-13, অর্থাৎ ইউনিয়ন বাজেট 12-13-তে প্রথম ইন্ট্রোডিউস হয় হচ্ছে এই এফেক্টিভ রেভিনিউ বাজেট। এক্ষেত্রে ডিফারেন্স বিটুইন দ্য রেভিনিউ ডেফিসিট এবং গ্র্যান্টি নেট প্রোভাইডেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু স্টেটস, কনস্টিটিউশনাল এবং স্ট্যাচুটরি বডিজ এটসেট্রা ফর ক্রিয়েশন এ ক্যাপিটাল অ্যাসেট। ক্যাপিটাল অ্যাসেট তৈরি করার জন্য যেরকম সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টকে গ্র্যান্ট ইন নেট দেয়, সেরকম ক্ষেত্রে কিন্তু এই ধরনের যে এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট সেটা দেখা দেয়। অর্থাৎ সেক্ষেত্রে যে ডাইরেক্ট পাবলিক ইনভেস্টমেন্ট হচ্ছে না, তুমি স্টেটকে গ্র্যান্ট দিচ্ছ, অর্থাৎ বিভিন্ন স্টেট, যে সমস্ত স্টেট দুর্বল হয়ে রয়েছে ইকোনমিক কন্ডিশনে তাদেরকে। দেখো ইকুয়েশনটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট ইকুয়ালস টু রেভিনিউ ডেফিসিট যেটা অলরেডি ছিল, যেটা আমরা লাস্ট যে পয়েন্টটা দেখে নিলাম, অলরেডি যে ডেফিসিটটা ছিল তার থেকেও যদি গ্র্যান্টস ফর ক্রিয়েশন অফ ক্যাপিটাল অ্যাসেটকে বাদ দেওয়া যায়। অর্থাৎ সেন্টার যখন স্টেটকে লোন দেয়, এখানে বলছো তো স্টেটকে লোন দেয়, গ্র্যান্ট ইন নেট, বুঝতে পেরেছো। ধরো স্টেটের যদি ইকোনমিক কন্ডিশন ঠিক না থাকে তাহলে কী হবে, স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে হেল্প চাইবে, সেন্ট্রাল গভর্নমেন্ট কী করে, সেখানে গ্র্যান্ট দেয়। সেরকমই আমাদের দেশও কিন্তু বাইরের কোনো দেশকে, উইক যে সমস্ত কান্ট্রি রয়েছে তাদেরকে গ্র্যান্ট ইন এড দেয়। অর্থাৎ এই গ্র্যান্ট ইন এডের রিটার্ন তো ডেফিনেটলি করতে হয় পরবর্তীকালে, কিন্তু এই গ্র্যান্ট ইন এড কিন্তু তার ডেফিসিটটা ডেফিনেটলি আরও বাড়ায়, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি ঘাটতিতে চলছে। কিন্তু এক্ষেত্রে বলছে এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট বলছে, এফেক্টিভ বলছে যে এক্ষেত্রে তোমাকে সেটা গ্র্যান্ট ইন এড যেটা দেওয়া হচ্ছে সেটাকে তোমার ধরলে চলবে না, সেটা তুমি নিজের স্টেটের মধ্যে দিচ্ছ, নিজের কান্ট্রির মধ্যে দিচ্ছ, তাই তো, সেটা কোনো সাহায্য বা ঘাটতির মধ্যে তোমার পড়ে না। এটা হচ্ছে ইউনিয়ন বাজেটে প্রথম এই কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে 2012-13-তে, যেখানে বলা হচ্ছে যে সেন্ট্রাল যদি স্টেটকে কোনো গ্র্যান্ট দেয় সেই গ্র্যান্টটা কিন্তু কখনোই আমার যে মেন রেভিনিউ ডেফিসিট সেটার বাইরে ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ অলরেডি যে রেভিনিউ ডেফিসিটটা আমাদের শো করছে তার থেকে আমাদের গ্র্যান্ট যেটা সেটা বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে যেটা পাওয়া গেল সেটাই হচ্ছে আমাদের এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট। অ্যাকচুয়ালি আমাদের রেভিনিউ ডেফিসিট সেইটাই রয়েছে, তাই তো। অর্থাৎ এখানে এটা করার কারণ হচ্ছে যে আরও জিনিসটা সঠিকভাবে যাতে নির্ধারণ করা যায়, অ্যাকচুয়ালি আমাদের রেভিনিউ ডেফিসিটটা কত, শুধু এফেক্টিভ বলার কারণই হচ্ছে অ্যাকচুয়ালি কত। সেক্ষেত্রে আরও ক্লোজ তোমার একটা ক্যালকুলেশন চলে আসছে, যেখানে আমরা গ্র্যান্ট ইন নেটটাকে বাদ রেখে, ওটাকে এতদিন আমরা রেভিনিউ ডেফিসিটের মধ্যেই ধরছিলাম, সেটাকে যদি আমি বার করে দিই, রেভিনিউ ডেফিসিটের মধ্যে প্রিভিয়াস টাইমে আমরা দেখছিলাম সবই ছিল, এই সাহায্যগুলো কিন্তু ঘাটতির মধ্যে পড়ে, ঠিক আছে। আচ্ছা আমি একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করি, আমার বোধহয় ক্লিয়ারটা হলো না ঠিক মতো। 800 টাকা যদি আমাদের আর্নিং হয়, রেভিনিউ হয়, আর এখানে যদি আমাদের এক্সপেন্ডিচার হয় হচ্ছে 1000 রুপিস, ঘাটতি ছিল 200, তাই তো। এই 200-র মধ্যে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ইকোনমিক যে রেভিনিউ ঘাটতি সেটা ধরে নিলাম 100, এবং বাকি 100 দিয়েছিল হচ্ছে গ্র্যান্ট দিয়েছিল, সেটাও আমাদের রেভিনিউ ডেফিসিটের ক্যালকুলেশনের মধ্যে পড়ছে, সেই জন্য আমরা এখানে বলছি হচ্ছে আমাদের 200। কিন্তু এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট বলছে যে এই 200-র মধ্যে থেকে 100টা বাদ দিয়ে দাও, যেটা তুমি গ্র্যান্ট দিয়েছো সেটা তোমাকে ধরতে হবে না, তাহলে তুমি এক্স্যাক্ট ভ্যালুটা পাবে যেটা তোমার অ্যাকচুয়ালি রেভিনিউ ডেফিসিট সত্যিকারের, তাই তো। বোঝা যাচ্ছে এই যে গ্র্যান্টটা সেটা তো দেশের মধ্যেই রয়েছে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য, ক্যাপিটাল অ্যাসেট জেনারেশনের জন্য, বোঝা যাচ্ছে এবারে। আচ্ছা নেক্সট আমরা চলে আসছি ফিসকাল ডেফিসিট। ফিসকাল ডেফিসিটে বলছে ইট ইজ ডিফারেন্স বিটুইন হোয়াট দ্য গভর্নমেন্ট আর্নস অ্যান্ড ইটস টোটাল এক্সপেন্ডিচার, কতটা আর্ন করছে সরকার এবং কতটা খরচ করছে, অল টোটাল, এখানে টোটাল শব্দটা কিন্তু ব্যবহার করেছে। ইট ইন্ডিকেটস দ্য টোটাল বরোয়িং রিকোয়ারমেন্টস অফ দ্য গভর্নমেন্ট ফ্রম অল সোর্সেস, যত জায়গা থেকে সরকার ধার করে বা বরোয়িং করে, যে সমস্ত প্রয়োজন পড়ে। দিস টুল ইজ ইউজ টু ডিটারমাইন দ্য অ্যাকচুয়াল লায়াবিলিটি, এখানে কতটা ইম্পর্টেন্ট, অ্যাকচুয়াল লায়াবিলিটি অফ দ্য গভর্নমেন্ট অ্যাট আ সার্টেন পয়েন্ট অফ টাইম। এখানে ইকুয়েশানে দেখো আরও ক্লিয়ার হবে। ফিসকাল ডেফিসিট মানে কি,
বাজেট ডেফিসিট কি আমরা অলরেডি পড়ে ফেলেছি। বাজেট ডেফিসিটের মধ্যে আমরা পূরণ করতে দেখা যায় যে সরকার কিন্তু আরবিআইয়ের কাছ থেকে বড় করে। এই যে বড় করছে এটা কিন্তু সরকারের একটা লায়াবিলিটিস অর্থাৎ দায়বদ্ধতা, যেটা পরবর্তীকালে চুক্তা করতে হবে। এর সঙ্গে সঙ্গে মার্কেট বরোয়িংও কিছু থাকে, তাই তো, বিভিন্ন ধরনের ক্ষেত্রে, এবং আরও কিছু লায়াবিলিটিস থাকে। এই সবগুলো যোগ করে যা আমাদের দাঁড়াচ্ছে সেটাই হচ্ছে আমাদের ফিসকাল ডেফিসিট। ফিসকাল মানে বুঝতেই পারছো যে সম্পূর্ণভাবে এখানে টোটাল কথাটা কিন্তু বারবার করে ব্যবহার করছে। সরকারের সব মিলিয়ে যা কিছু ধার, একদম বাংলা কথায় বলতে গেলে যা কিছু ধার রয়েছে সেটাকেই ধার বলা যাবে না, ধার ব্যাপারটা অন্যরকম। এখানে বরোয়িং করছে আমাদের বাজেটারি ডেফিসিটের ক্ষেত্রে, মার্কেট বরোয়িং কিছু থাকে, ধরো সরকার কিছু লোনস নিয়েছে যেটা ইনভেস্টমেন্ট করে দিয়েছে পাবলিক তোমার ট্রান্সপোর্টের জন্য কি পাবলিক কিছু ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য, সেগুলো চুক্তা করতে হবে সেই লোনগুলো, সেগুলো হচ্ছে তার লায়াবিলিটিস। ঠিক আছে, তো সেই বাজেট ডেফিসিট এবং মার্কেট বরোয়িং প্লাস তার যে প্রিভিয়াস টাইম থেকে লায়াবিলিটিস ছিল, বিভিন্ন অ্যাসেট লায়াবিলিটিস বলো যা কিছু বলো, সেগুলো কিন্তু একটা ডেফিসিট। অর্থাৎ সেটা কিন্তু আমাদের কোথা থেকে নিতে হচ্ছে, আউটসাইড থেকে কোথা থেকে হায়ার করতে হচ্ছে সেই মানিটা, সেটা আমাদের ডেফিসিট আছে বলেই আমরা হায়ার করছি। সেই কারণে আমরা এটাকে বলছি ফিসকাল ডেফিসিট। ঠিক আছে, এই ফিসকাল ডেফিসিটের পরে আমরা চলে আসছি, হ্যাঁ আরেকটা পয়েন্ট রয়েছে, ইট ইজ ওয়ান মোস্ট ইম্পর্ট্যান্ট পলিসি প্যারামিটার টু মেজার দ্য ফিসকাল পারফরমেন্স অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। দেখো এক্ষেত্রে এটাই হচ্ছে একটা বেস্ট প্যারামিটার। আমাদের ফিসকাল ডেফিসিট এক্স্যাক্টলি সেন্ট্রাল গভর্নমেন্টের কী রয়েছে সেটা জানার জন্য সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে এই ফিসকাল ডেফিসিট মাপার জন্য। দেখো একজন ব্যক্তির কতটা ফিনান্সিয়াল স্টেবিলিটি রয়েছে, একটা মানুষের ক্ষেত্রে যদি মনে করো সে কতটা বেটারভাবে মানে তার স্টেবিলিটি রয়েছে, ইকোনমিক স্টেবিলিটি, সেটা তখনই বোঝা যাবে যখন তার একটাও ধার নেই, তাই তো। যদি সে ধার করছে, কোনো জায়গা থেকে লোন নিতে বাধ্য হচ্ছে, তার মানে সেটার তার সাডেন ক্যাপাসিটি নেই সেটাকে কন্টিনিউ রাখার, তার সংসারটা কন্টিনিউ রাখার, তাই জন্য সে লোন করছে। সেই বিষয়টাকে মাথায় রেখে ঠিক ব্রড সেন্সে তুমি এটা ভাবো যে গভর্নমেন্টেরও কিন্তু এটা এর থেকেই বোঝা যাচ্ছে গভর্নমেন্টের যে অরিজিনাল ক্যাপাসিটি, এবং এটাই হচ্ছে একটা বেস্ট পলিসি প্যারামিটার যার দ্বারা কিন্তু নির্ধারণ করা যায় যে সরকারের পারফরমেন্স কী, আমাদের ইকোনমিক পারফরমেন্স কী আছে। ঠিক আছে, এরপরে ইমপ্লিকেশন অফ ফিসকাল ডেফিসিট। ইমপ্লিকেশন অফ ফিসকাল ডেফিসিট দেখো বলছে, ইট ইমপ্লাইজ গ্রেটার বরোয়িং বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। বরোয়িং ফ্রম আরবিআই রেজেস দ্য মানি সাপ্লাই ইন দ্য ইকোনমি হুইচ রেজাল্টস ইন রাইজ ইন জেনারেল প্রাইস লেভেল। যখনই সেন্ট্রাল গভর্নমেন্ট বড় করা শুরু করবে এবং কন্টিনিউয়াসলি বড় করবে তার নিজের ডেফিসিট পূরণ করার জন্য, সেই মানিটা আমাদের ন্যাচারালি ইকোনমিতে সার্কুলেট করবে। ঠিক আমাদের ইনফ্লেশন যখন আমরা পড়েছিলাম তখনও ঠিক এটাই বুঝেছিলাম যে মানি যখন সার্কুলেশন ইকোনমির মধ্যে বেড়ে যাবে তখন প্রতিটা মানুষের কাছে সে পকেটে সেই টাকাটা ঢুকবে কোনো না কোনোভাবে, এবং সেই টাকাটা সে ডেফিনেটলি তার প্রয়োজন বা নিড পূরণ করার জন্য খরচ করবে, আবার সেই মানিটা মার্কেটের মধ্যে সার্কুলেট করবে। এইভাবেই কিন্তু প্রতিটা জিনিসের প্রাইস বৃদ্ধি পাবে, এবং এটা তো সম্পূর্ণ ইনফ্লেশনারি ব্যাপার। কিন্তু এক্ষেত্রে এটা কিন্তু ইনভলভ হচ্ছে যে ফিসকাল ডেফিসিট যখন বেশি হবে তখনই সরকার বড় করবে, আর সেই বড় অ্যামাউন্টটা তো ডেফিনেটলি কোনো কয়েক লাখ হয় না, অনেক হয়, সেই বড় অ্যামাউন্টটা কিন্তু আমাদের মার্কেটে সাপ্লাই করবে, এবং এটাই হবে কারণ আমাদের প্রাইস আমাদের বাড়ার জন্য, অর্থাৎ ইনফ্লেশনের কারণ হবে, যেটাকে আমরা বলছি ইনফ্লেশনারি স্পাইরাল। এরপরে দেখো ইট এফেক্টস জিডিপি গ্রোথ, আমাদের জিডিপি গ্রোথকে এফেক্ট ফেলবে, এবং সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ বাজেট রেভিনিউ স্পেন্ড অন দ্য পেমেন্ট অফ ইন্টারেস্ট। বেশ কিছু ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে, যেগুলো থেকে বড় করছে সেখানে তো ইন্টারেস্ট তোমাকে দিতেই হবে, সরকারকে দিতেই হবে, সেগুলোতেও তোমার কিছু টাকা চলে যাচ্ছে। অর্থাৎ জিডিপি গ্রোথকে ক্রমাগত প্রচণ্ডভাবে না বাড়াতে পারলে এই জিনিসটার সঙ্গে কিন্তু কমব্যাট করা যাবে না। অর্থাৎ এই জিনিসটাই পরবর্তীকালে আমাদের একটা সাংঘাতিক পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে পারে। এখানে সেটাই বলা হচ্ছে যে ফিসকাল ডেফিসিটের কী কী ইমপ্লিকেশন হতে পারে, তাই তো। হাই ফিসকাল ডেফিসিট অলসো লিডস টু ক্রাউডিং আউট এফেক্ট। এক্ষেত্রে একটা ক্রাউডিং আউট এফেক্ট হয়, যেটা হচ্ছে লিড অ্যান সিচুয়েশন হোয়েন লার্জ বরোয়িং বাই গভর্নমেন্ট টু ম্যানেজ লার্জ ফিসকাল ডেফিসিট রিডিউস দ্য অ্যাভেলেবিলিটি অফ ফান্ডস ফর দ্য প্রাইভেট ইনভেস্টার। এক্ষেত্রে ব্যাপারটা এমন হচ্ছে, সরকার যখন প্রচুর মাত্রায়, ঠিক এই ঘটনাটা যদি আরও বড় মাত্রায় ঘটতে থাকে, ধরো এখন 10 কোটি নিয়েছে, পরে 50 কোটি নিতে হচ্ছে, তার এতটাই ডেফিসিট হয়ে গেছে, এটা কিন্তু আমাদের একটা এমন পরিস্থিতি যেখানে সরকার সেই টাকাটা তো সার্কুলেট করবে, যার ফলে কিন্তু যে সমস্ত প্রাইভেট ইনভেস্টার ছিল তারা পুরো বসে থাকবে, কারণ তাদের কাছে অত ফান্ডও থাকবে না যে তারা সেটাকে নিয়ে আসতে পারে, সমস্ত জিনিসের দাম বাড়তে শুরু করবে, তাই তো। ব্যাপারটা এরকম। সেখানে আমাদের একটা জিনিসই মনে রাখতে হবে, এই যে টার্মটা, এই টার্মগুলো মনে রাখতে হবে, ইনফ্লেশনারি স্পাইরাল ক্রিয়েট করছে, ক্রাউডিং আউট এফেক্ট দিচ্ছে, তো এগুলোই আমাদের মনে রাখতে হবে। আর কনসেপ্টটা আমি যেটা বুঝিয়ে দিলাম ব্যাপারটা এরকমই। ক্রাউড ওর্দিনেস অর ক্রেডিট রেটিং অফ দ্য গভর্নমেন্ট অলসো গেটস লোয়ার্ড। এক্ষেত্রে গভর্নমেন্ট যে ক্রেডিট রেটিং সেটা ডেফিনেটলি লোয়ার হবে ডিউ টু হাই ফিসকাল ডেফিসিট। এক্ষেত্রে ক্রেডিট রেটিং বলতে আমরা বুঝতে পারছি যে টাকার যে দাম, তাই তো,
দিন বা দিন আমাদের ইন্ডিয়াতে যা হচ্ছে ডলারের সঙ্গে যে কম্পেয়ার করলে তোমরা দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান রুপি কিন্তু মানি ভ্যালু কমছে, অর্থাৎ ডিজিটটা কিন্তু তোমরা বাড়তে দেখবে, তাই তো? আগে 70 টাকা ছিল, এখন সেটা 82 টাকার আশপাশে ঘুরছে। তার মানে কি হচ্ছে, টাকার ভ্যালুটা নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণেই কিন্তু আমাদের জিডিপি গ্রোথ রেট বাড়াতে হবে, মার্কেট ভ্যালু বাড়াতে হবে আমাদেরকে। তো এগুলো হচ্ছে আমাদের ফিসকাল ডেফিসিটের কিছু সাইড এফেক্ট, যেটা তুমি দেখে বুঝতে পারো যে আমাদের ডেফিনেটলি সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু ফিসকাল ডেফিসিট হাই রয়েছে। এরপরে আমরা চলে আসছি মেজার্স টু চেক ফিসকাল ডেফিসিট। কীভাবে আমরা এটাকে চেক করতে পারবো? বাই রিডিউসিং পাবলিক এক্সপেন্ডিচার। ব্যাপারটা কনসেপ্টটা সেম, আমি খরচ কমাবো, তাহলে আমাদের কিছুটা হলেও আমাদের ডেফিসিট কমবে। এক্ষেত্রে সাবসিডি না দেওয়া, ঠিক আছে, সাবসিডি কম দেওয়া, এখানে রেশনালাইজেশন করার কথা বলছে, অর্থাৎ কন্ট্রোল করার কথা বলছে। রিডিউসিং দ্য রেভিনিউ এক্সপেন্ডিচার ইন টার্মস অফ বোনাস, এলটিসি, এগুলো কমিয়ে দেওয়া, তাদেরকে না দেওয়া। গভর্নমেন্ট এমপ্লয়ি যারা ছিল তারা একটা মোটা টাকা মাইনার সঙ্গে সঙ্গে তারা কিন্তু এগুলো পায় একটা স্পেসিফিক পিরিয়ডে টাইমে, সেগুলোতে কাটলিং করতে হবে। এছাড়াও কাটলিং করতে হবে আর মানে অন্যান্য যে সমস্ত রেভিনিউ এক্সপেন্ডিচার রয়েছে সেই জায়গাগুলো যেগুলোতে পসিবল এখনও কাটল করা, সেই জায়গাগুলো করতে হবে। খুব সিম্পল ব্যাপারটা, কনসেপ্টটা। ইনক্রিজিং রেভিনিউ থ্রু, দুটো ওয়ে হয়, আমি প্রথমেই বললাম, একটা তো তুমি খরচ কমাও, আরেকটা তো তুমি তোমার আর্নিং বাড়াও, দুটোই একই। একটা সাধারণ মানুষ তার লাইফে মানে তার সংসার ফ্যামিলি যেভাবে চালাবে এটাই তুমি ব্রড সেন্সে ভাববে। দুটো ওয়েতে হয়তো হয় তুমি তোমার আর্নিং বাড়াবে আর না তো তুমি খরচ কমাবে, ব্যাপারটা ঠিক সেম। এক্ষেত্রে আর্নিং বাড়ানোর মধ্যে বলতে পারো ট্যাক্স বাড়ানো, ট্যাক্সের যে পরিসর সেটা খুব ভালোভাবে যাতে নজরদারি করা যায়, প্রতিটা মানুষ যাতে ট্যাক্সের আওতায় আসে সেটার জন্য ইনকাম ট্যাক্স রিফর্মস অলওয়েজ হয়, ঠিক আছে। এছাড়া ট্যাক্সিং ইভেশন হয়, সেগুলোকে চেক করতে হবে, মানে ট্যাক্স ফাঁকি দেওয়ার যে টেন্ডেন্সি যেটার মাধ্যমে মানুষ সেটা এসকেপ করতে চায়, অনেক ক্ষেত্রে বিজনেসম্যানরা অনেক সময় করে থাকে। এর ক্ষেত্রে যে রিস্ট্রাকচারিং অফ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস থ্রু ডিসইনভেস্টমেন্ট এবং ইউটিলাইজিং দ্য রিসিভড ফান্ড ইন স্ট্র্যাটেজিক সেক্টর, হেলথ এবং এডুকেশন। দেখো সবসময়ের জন্য হেলথ এবং এডুকেশন এই সেক্টরটা কিন্তু অলওয়েজ একটা ইম্পর্ট্যান্ট সেক্টর, যেখানে ইনভেস্ট যদি ঠিকঠাক মতো করা যায় তাহলে সেটা কিন্তু একটা ভীষণ ভালো ইম্প্যাক্ট দেয়, আমাদের ভালো ইম্প্যাক্ট দেয় আমাদের সোসাইটিকে, আমাদের ইকোনমিক কন্ডিশনের উপরেও। সেই জন্য বলা হচ্ছে যে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেসগুলোকে, যে সমস্ত পিএসইউ রয়েছে যেগুলোতে সরকারের হোল্ডিং রয়েছে, সেখানে শেয়ার বিক্রি করে দাও, যেটাকে আমরা বলছি ডিসইনভেস্টমেন্ট। বর্তমানে আমরা এটা কিন্তু করতে দেখতে পাচ্ছি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা। তো সেই টাকাটাকে একটা সঠিক ওয়েতে ইউটিলাইজ করো। সেই সেক্টরটা কিসের কথা বলা হচ্ছে? হেলথ অ্যান্ড এডুকেশন। এই সেক্টরে যদি ইনভেস্টমেন্ট করা যায় প্রপারভাবে তাহলে কিন্তু আমরা একটা বেটার আমরা অবস্থা দেখতে পাবো, ইকোনমিক কন্ডিশন দেখতে পারবো, আমরা ডেফিসিট আমরা অনেকটা কিন্তু চেক করতে পারবো। প্রাইমারি ডেফিসিট দেখো কী বলছে, when fiscal deficit shows borrowing requirements of the government inclusive of interest payment on the past loans, the primary deficit indicates the borrowing requirement excluding interest payment. এক্ষেত্রে ইন্টারেস্ট পেমেন্টের বাইরেও যে সমস্ত বরোয়িং রয়েছে, অর্থাৎ কত টাকা হচ্ছে তোমার ডিজিটে ভ্যালুতে আমাদের এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে রয়েছে, সেই বিষয়টাকে এখানে বলা হচ্ছে। এরপরে দেখা যাক, দিস কনসেপ্ট ওয়াজ ইন্ট্রোডিউসড, মানে প্রাইমারি ডেফিসিট ইন্ট্রোডিউস হয়েছে 1993-94 সালের বাজেটে। এখানে প্রাইমারি ডেফিসিটের যে ইকুয়েশনটা সেটাই আমি আগে বলছি, ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট বাই গভর্নমেন্ট। দেখো এই যে বরোয়িং, সেই বরোয়িংয়ের একটা ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়। ধরো 10 কোটি টাকার ইন্টারেস্ট পেমেন্ট 1 লাখ টাকা, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ব্যাপারটা এরকম নয়, আরও বেশি অ্যামাউন্ট হয়। তো 1 লাখ টাকা সাপোজ তাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে। অলরেডি ফিসকাল ডেফিসিট আমরা যেই ওয়েতে ক্যালকুলেট করেছি তার থেকে যে ইন্টারেস্ট পেমেন্ট করে যেই অ্যামাউন্টটা শুধুমাত্র ইন্টারেস্টের জন্য বেরিয়ে যাচ্ছে সেটাকে বাদ দিতে হবে। সেটাকে বাদ দিয়ে যেটা এক্স্যাক্ট পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের প্রাইমারি ডেফিসিট। যেরকম আমরা এফিশিয়েন্ট রেভিনিউ ডেফিসিট দেখেছিলাম, ব্যাপারটা ঠিক সেম। অর্থাৎ ফিসকাল ডেফিসিটটাও এক্স্যাক্টলি কত, এখানে ইন্টারেস্টটা বাদ রাখি, ইন্টারেস্টটা তো আমাকে দিতেই হবে, সেটা বাদ রেখে আমরা এক্স্যাক্ট ভ্যালুটা জানতে চাইছি, সেটাই হচ্ছে আমাদের প্রাইমারি ডেফিসিট। বোঝা গেল তো? এখানে আর কিছু বিশেষ ইয়ে না, শুধু জাস্ট ইকুয়েশনটা তুমি মনে রাখবে আর কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা বুঝবে, ঠিক আছে। ইমপ্লিকেশন অফ প্রাইমারি ডেফিসিট হচ্ছে, it does not carry the load of interest payment on past loans. It simply indicates total borrowing, not total liabilities. এখানে এটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে, এটা কিন্তু লায়াবিলিটি বা তার কতটা লোনের বোঝা রয়েছে, সেই অ্যাসেট বোঝা রয়েছে সেটা কিন্তু বলছে না। এখানে শুধুমাত্র এটা ইন্ডিকেট করে হচ্ছে আমাদের টোটাল বোরিং কতটা আমাদের বড় রয়েছে, ঠিক আছে। কারণ এখানে তুমি যখন ফিসকাল ডেফিসিট থেকে ইন্টারেস্ট পেমেন্ট বাদ দেবে, তোমার কাছে যেটা থাকলো সেটা হচ্ছে তার যে বড়োয়িং। তুমি ফিসকাল ডেফিসিটের ইকুয়েশনটা চলে যাও, দেখো মিলিয়ে, ব্যাপারটা কিন্তু তাই দাঁড়াবে। অর্থাৎ তার যে বড়োয়িং, তুমি জাস্ট এই জিনিসটা বোঝার চেষ্টা করো যে সমস্ত ক্ষেত্রেই কিন্তু একটা ক্যালকুলেশন চলছে। অর্থাৎ তোমার যেরকম ডেইলি সংসার চালানোর জন্য একটা বাজেট করতে হয়, সব মাসের মধ্যে একটা হিসাব রাখতে হয়, এই হিসাবটা থেকেই আমাদের সরকারেরও কিন্তু হিসাব রাখতে হয়। সেই হিসাবটাই হচ্ছে ডেফিসিট, কোথাও ঘাটতি হচ্ছে, কোথাও বেশি হচ্ছে, বেশি নর্মালি হয় না, ঘাটতিতেই চলছে।
যাই হোক, মানিটাইজ ডেফিসিট আমরা দেখছি ইট রেফার্স টু আ বরোয়িং মেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ফ্রম আরবিআই, যেটা একেবারে আমরা প্রথম দিকে দেখেছিলাম যে বাজেট ডেফিসিটের সময় যেখানে প্রিন্টিং ফ্রেশ কারেন্সি, দেখো যখন আমাদের এখানে লকডাউন হয়েছিল তখন কিন্তু অনেক ইকোনমিস্ট এটাকে বলেছিল, যে সাজেস্ট করেছিলেন যে এখানে টাকা ছাপিয়ে নেওয়া হোক, ছাপিয়ে নিয়ে যাতে সেটা সার্কুলেট করে দেওয়া হোক আরবিআই থ্রু, যাতে হচ্ছে মানুষের পকেটে টাকা আসে। এই যে সাডেনলি সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, সমস্ত মানুষ ওয়ার্কিং থেকে নন ওয়ার্কিং হয়ে সেটার ইম্প্যাক্টটা যাতে খারাপভাবে না আসে সেটাকে খানিকটা ব্যালেন্স করার জন্য এখানে কিন্তু মানি কারেন্সি ছাপানোর কথা বলা হয়েছিল। এক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা এরকম, মানিটাইজ ডেফিসিট মানে যখন টাকার ঘাটতি হচ্ছে, অর্থাৎ যতটা টাকা মার্কেটে সার্কুলেট হওয়ার প্রয়োজন আছে সেই ততটা টাকা ছাপানো নেই, বোঝা গেল তো। ধরো মার্কেটে, আমি ফর এক্সাম্পল বলছি কিন্তু, হ্যাঁ মার্কেটে ধরো 10 কোটি টাকা সার্কুলেট হওয়ার প্রয়োজন আছে। এবার ডিজিটাল ক্যাশ, এখানে তো তুমি পাসবইতে তুমি ডিজিট দেখো, তখন তুমি ক্যাশ দেখতে পাও না, তুমি সাডেনলি সমস্ত মানুষ টাকা তুলতে চাইলো, তখন সেই সার্কুলেশন, সেই টাকার ডিমান্ডটা পূরণ কী করে করবে সাডেনলি? ধরো একটা ব্যাঙ্ক কোলাপস করলো, তখন সাডেনলি সে টাকা যায়, তাকে টাকাটা তো আনতে হবে। তো সেরকমই ব্যাপারটা, যতটা ডিমান্ড রয়েছে মার্কেট সার্কুলেশন, যত মানি রয়েছে সেই অ্যামাউন্টের কিছু পরিমাণ হয়তো ঘাটতি রয়েছে আমাদের টাকার, ছাপানো টাকার, ঠিক আছে, সেটাকে রিস্টোর করার জন্য গভর্নমেন্ট কিন্তু সেটাকে ছাপাতে পারে। দ্যাট ফ্রেশ কারেন্সি ইজ প্রোভাইডেড বাই আরবিআই এগেন্স্ট স্পেশাল সিকিউরিটিস অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এক্ষেত্রে স্পেশাল সিকিউরিটি দ্বারা সেটাকে করা হবে ডেফিনেটলি। ইট ইনক্রিজ দ্য লেভেল অফ ইনফ্লেশন, এটা কিন্তু আমাদের যখন লকডাউন হয়েছিল তখন কিন্তু এটা বলেছিল, যেটা বললাম প্রথমেই, যে এটা টাকা ছাপানোর কথা বলা হয়েছিল এবং সমস্ত মানুষকে দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু এর একটা ব্যাড ইম্প্যাক্ট আছে। সাডেনলি যেই টাকাটা তোমার পাওনা হওয়ার কথা না, যার জন্য তুমি কোনো ওয়ার্ক করোনি, সেটা যদি তোমার কাছে চলে আসে, তাহলে এরকম তোমার শুধু নয় সমস্ত মানুষের কাছে চলে আসে, তখন সেই টাকাটা কিন্তু সাডেনলি সার্কুলেট করবে সেই মানিতে, সেই মার্কেটে যখন সার্কুলেট করবে সেই একই ঘটনা হবে, সেটা হচ্ছে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা মানিটাইজ ডেফিসিটটা কিছুটা হলে পূরণ করা যায়, কিন্তু তার কিছু সাইড এফেক্টও রয়েছে, আশা করি বোঝাতে পারলাম। এবং আজকের ক্লাসে আমি এইটুকুই করব, পরের দিন ডেফিসিট ফাইন্যান্সিং পড়াবো আমি। ডেফিসিট ফাইন্যান্সিং একটা অন্য টপিক, যেটা এখানে ডিটেলে আলাদা করে বোঝানো দরকার আছে, খুব ছোটো টপিক, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকের ক্লাসটা আমি এখানেই এন্ড করছি। তোমরা যারা ভিডিওটা শেষ অবধি দেখলে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে যাবে এবং কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সকলের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ মাই স্টুডেন্টস, টেক কেয়ার অ্যান্ড বাই।